আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারানোর ঘটনায় সিআইডির তদন্ত শুরু, তথ্য উপাত্ত সংগ্রহ, জিজ্ঞাসাবাদের জন্য 6 জন আটক। কাল শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচি। প্রথম দেয়া হবে রাজধানীর 8টি কেন্দ্রে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বললেন ফখরুল। ভুল থেকে শিক্ষা নেয়নি বিএনপি, মন্তব্য কাদেরের। পরিমনির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে 2 বিচারকের হাইকোর্টে ক্ষমা প্রার্থনা। স্ত্রী শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব প্রসঙ্গ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17 নথি হারানোর পর সচিবালয়ে তদন্ত করতে এসে মন্ত্রণালয়ের 6 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে তদন্তের সময় অন্তত 13 জনের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় তথ্যাদি নেয় সিআইডি। তদন্তের জন্য সিআইডিকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং মন্ত্রণালয় থেকে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আলিনুর। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17টি নথি হারানোর 3 দিনের মাথায় মন্ত্রণালয়ে তদন্তে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মন্ত্রণালয়ের 2টি কক্ষে সকল তথ্য উপাত্ত সংগ্রহ, যাচাই বাছাই এবং মন্ত্রণালয়ের অন্তত 13 জনের আঙুলের ছাপ নেন তারা। তদন্তের অংশ হিসেবে মন্ত্রণালয়ের 6 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান সিআইডির সদস্যরা। বুধবারে উনি ফাইল বন্ধ করে গেছে। হ্যাঁ বন্ধ করে রেখেছে। সকালে এসে বৃহস্পতিবার বন্ধই পেয়েছে। হ্যাঁ, বন্ধই পেয়েছে। কিসের ফাইল এগুলো? এগুলি কয় সংক্রান্ত ফাইলগুলো। এ বিষয়ে কথা বলেন সিআইডির পুলিশ সুপার। আপনারা জানেন এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। নথি হারানো এবং তদন্তের সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব। গত বৃহস্পতিবার জানতে পারি দুপুরের দিকে জানতে পারি যে আমাদের উন্নয়ন শাখার অফিস রুম থেকে একটা লকার থেকে একটা লকারের একটা ড্রয়ার থেকে কিছু ফাইল মিসিং হয়েছে। তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের অফিসারদেরকে সেখানে পাঠাই খবরটা নেওয়ার জন্য। পরে আমরা নিশ্চিত হলাম যে হ্যাঁ মিসিং হয়েছে। আমি ওই সিআইডিকে অনুরোধ করি যে বিষয়টা টেক আপ করার জন্য। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো যে কারা কিভাবে এই কাজটা করেছে, কেন করেছে। গত বৃহস্পতিবার নথি হারানোর বিষয়টি জানানোর পর থানায় সাধারণ ডায়েরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি। প্রথম দিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। বাকি 7টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে তৈরি করা হয়েছে বুথ, সাজানো হয়েছে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন দিয়ে। রাকিব হাসানের রিপোর্ট। পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি। সোমবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে কেন্দ্রটিতে তৈরি করা হয়েছে 25টি বুথ। প্রস্তুতি সবটুকুই আছে, এখন কাজ যেগুলা ফিনিশিং কাজ বাকি সেগুলা কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। 25টা বুথ হবে, দৈনিক বলছে 5000 দিবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে কেন্দ্রটিতে।
প্রাথমিক অবস্থায় 12টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় 1 নভেম্বর থেকে 1টি এবং 2 নভেম্বর থেকে আরও 60টি কেন্দ্রে শুরু হবে টিকাদান কর্মসূচি। 60টি কেন্দ্রের মধ্যে রয়েছে হাটকো ইন্টারন্যাশনাল স্কুল বসুন্ধরা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, চিটাগাং গ্রামার স্কুল গুলশান, ঢাকা কমার্স কলেজ মিরপুর, কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি, সাউথ ব্রিজ স্কুল উত্তরা এবং স্কলাস্টিকা স্কুল মিরপুর। মহানগরীর 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-19 ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীতে 12টি কেন্দ্র নির্বাচন করা হয়েছিল, তার মধ্যে ঢাকা কমার্স কলেজ একটি। আমাদের এখানে বুথ সংখ্যা 25টি এবং প্রতি বুথে প্রতিদিন 200 করে ধরে 5000 প্রায় শিক্ষার্থীকে টিকা দেওয়ার চিন্তাভাবনা আমাদের জানানো হয়েছে কর্তৃপক্ষের থেকে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোতে দেয়া শুরু হবে 2 তারিখ থেকে। এর মধ্যে প্রায় 3 লক্ষ শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রতিদিন প্রতিটি বুথ থেকে দেয়া হবে 200 থেকে 250টি টিকা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জন্ম নিবন্ধন ব্যবহার করে টিকা কর্মসূচির আওতায় আসবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। আর টিকা নেওয়ার জন্য তাদের টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য ডক্টর শামসুল হক। তিনি জানান, প্রথমে রাজধানীর 12টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা জানানো হলেও পর্যাপ্ত সুবিধা না থাকায় 4টি বাতিল করা হয়েছে। ফলে 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। 2500 শিশুকে টিকা দিব কমপক্ষে, এবং আমাদের এটা প্রাথমিক এবং পর্যায়ক্রমে এটা আরো বাড়বে। আমাদের কোনো স্বল্পতা নাই, টিকা আমরা সবাইকেই দিতে পারবো। এটা হয়তোবা পর্যায়ক্রমে আমাদের দিতে হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছে 27,868 জন। 24 ঘন্টায় 211 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,69,539 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 276 জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 15,33,423 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 1.22%। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.16%, সুস্থতার হার 97.70%, করোনায় মৃত্যুর হার 1.78%। এবার রাজনৈতিক প্রসঙ্গ। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এজেন্টদের দিয়ে এসব ঘটনা ঘটিয়েছে সরকার। সকালে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপি নেতারা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। যদি হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমানদের উপর কোথাও হামলা করত, তার পাল্টা মুসলমানরা হামলা করত, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলতাম। তা তো হয়নি। এমনকি মুসলমানরাও যেটা করেছে, ধরেন বড় ঘটনা হাজীগঞ্জে, সেটা তো প্রমাণ হয়েছে বেশিরভাগ সেই জায়গাতে ছাত্রলীগের ছেলেরা ছিল। সরকারের পতন ঘটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমি আশা করি দেশের সব দলের মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলন শুরু করবে, তাহলেই জনগণ রাস্তায় আসবে। এই রাজপথ কিন্তু ঠিক করে দেবে এই সরকার কোথায় যাবে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটা ঘটনার তৈরি করতেছে। সেই ঘটনার মধ্যে আমরা ঘুরপাক খাই কিছুদিন, আবার সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার অবতারণা করা হয়। তার যেটা সঠিক বক্তব্য তাকে সঠিকভাবে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়ার কাজটি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শুরু করব। বৈঠকে বিএনপি মহাসচিব বলেন, সরকার ক্ষমতায় টিকিয়ে থাকতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এই ঘটনা ঘটিয়েছে সরকার, উদ্দেশ্য হচ্ছে যেখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে তার অধিকার আদায়ের জন্যে
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তার নিরাপত্তার জন্যে সেই আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্যে ঐক্যবদ্ধ আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে এই মুহূর্তে আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে সবার আগে যাদের এগিয়ে আসা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই, তাই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি নেই তাদের। তিনি আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ড ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার ও ইউনেস্কোর 75তম বার্ষিক অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর 2:45 গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। এরপর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী COP26 এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। অবশেষে ইংরেজির পাশাপাশি সম্পূর্ণ বাংলায় প্রণীত হতে যাচ্ছে নতুন আয়কর আইন। সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে ডিসেম্বরের মধ্যে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম। তিনি বলেন, এর মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতিকে বেগবান ও আর্থিক শৃঙ্খলা অধিকতর নিশ্চিত করবে। SMRF রিপোর্ট। আয়কর আইন 2022-এর খসড়া প্রকাশ উপলক্ষে জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন ডাকছে তার সাথে সম্পর্কিত না। খসড়া আইনটি প্রথমবারের মতো বাংলা ভাষায় প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্ধন ও সংযোজন করার কথা জানান রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন। আমাদের 1922 সালের পরে প্রথম বাংলা ভাষায় একটি আয়কর আইন প্রণীত হচ্ছে এবং এর প্যারাগ্রাফগুলো আপনি যদি দেখেন, বাক্যগুলো যদি দেখেন, লম্বা লম্বা বাক্য, অনেক লম্বা প্যারাগ্রাফ, হয়তো আধা পৃষ্ঠা জুড়ে একটা প্যারাগ্রাফ আছে। আমরা এই প্যারাগ্রাফগুলো পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এটাকে হৃদয়ঙ্গম করা অনেক করদাতার পক্ষে কঠিন ছিল, জটিল ছিল। আমরা একটি সহজ ভাষায় ছোট ছোট বাক্যে আমরা এটা এই প্রদান করা হয়েছে। আর চেয়ারম্যান জানান, নতুন আয়কর আইন করদাতাদের জন্য সহজবোধ্য হওয়ার পাশাপাশি মামলার জট কমবে। 100 বছর পুরাতন আইনের ব্যবহার করতে যায় অনেক জায়গায় অস্পষ্টতা তৈরি হয়, তা থেকে মামলার উদ্ভব হয়, অস্পষ্টতা থেকে মামলার উদ্ভব হয়। তা আমরা আশা করছি যে আমাদের এই আইনটি প্রণয়নের পরে আমাদের অস্পষ্টতাগুলো দূর হবে, কর আহরণ সহজ হবে, মামলার ভারে আমরা ভারাক্রান্ত হব না। 25 নভেম্বর পর্যন্ত বিভিন্ন অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে খসড়া আইনটি আপলোড করা হয়েছে বলে জানান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম। স্টেক হোল্ডারদের মতামত পাওয়ার পরে আমরা হয়তো একটা ওয়ার্কশপও করতে পারি। সেই ওয়ার্কশপে আমরা এই আইনের বিভিন্ন দিকগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখব যে আমাদের সঠিকভাবে পরিণত হচ্ছে কিনা, কোথাও কোনো আমাদের ভুল ত্রুটি থাকলো কিনা। আমাদের টার্গেট আছে যে ডিসেম্বরের ভিতরেই আমরা আইনটাকে অন্যান্য সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এটিকে বিল আকারে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করব। SM আরিফ, মাই টিভি, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট 2 বিচারক হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে ক্ষমা চাওয়ার আবেদন করেন বলে সাংবাদিকদের জানান পরিমণির আইনজীবী। এই বিষয়ে নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে
সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ASM আব্দুল মুবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। 24শে অক্টোবর নায়িকা পরিমণির রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 বিচারক হাইকোর্টে 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে নাসির তার স্ত্রী ও শাশুড়ির আদালতে হাজির হন। মামলার বাদী তাম্মির আগের স্বামী রাকিব হাসান এবং তার আইনজীবী ইশরাত হাসান আদালতে উপস্থিত ছিলেন। ডাক বিভাগের যে রসিদ দেখিয়েছে, সিল দেখিয়েছে যে এর মাধ্যমে এই ডিভোর্সের নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছে, রাকিবের কাছে গিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগ জানালো এরকম কোনো রসিদ তারা কখনো ইস্যু করেইনি। যে রিপোর্ট যায় এই রিপোর্টের উপরে কিন্তু আদালত জাজমেন্ট দিয়ে দেবে না। এই রিপোর্টের উপরে মামলা ট্রায়ালে যাবে, আমাদেরকে সাক্ষী হবে, আমরা জেরা করব, ক্রস করব, তারপরে আর্গুমেন্ট হবে, তারপরে জাজমেন্টে যাবে। হঠাৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অচল হয়ে পড়েছে কক্সবাজার শহর। বিকেলে 5:30টায় শহরের প্রধান সড়কে কয়েকশো মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কের 2 পাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর সমুদ্র সৈকত ও হোটেল মটেল জোনে কয়েকশো দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে হত্যা চেষ্টা মামলার আসামি করা নিয়ে শহর জুড়ে এমন অচল অবস্থার সৃষ্টি হয়েছে। হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সৈকত ভ্রমণে আসা 50,000-এর বেশি পর্যটক। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেওয়া এবং পৌরসভার ময়লার গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দূরপাল্লার শতাধিক বাস আটকা পড়েছে। 30শে নভেম্বরের মধ্যে গ্রাহকরা সেটটপ বক্স না বসালে টেলিভিশন দেখতে ব্যত্যয় ঘটবে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে অ্যাটকো ও কোয়াবির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। 1 ডিসেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 31শে ডিসেম্বরের 2022-এর মধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান হাসান মাহমুদ। 30শে নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। গ্রাহক এন্ডে সেটটপ বক্স সেটি 30শে নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে, অর্থাৎ গ্রাহকদেরকে, প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেটটপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30শে নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। অবৈধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ব্যবহারের দায়ে রাজধানীর সায়দাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 317টি অবৈধ ওয়াকি-টকি, ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, সার্কিট বোর্ড সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি। গত রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চক্র বিটিআরসির কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ না করেই ওয়াকি-টকি আমদানি, বিক্রয় বা তৈরি করে আসছিল। এই কালো রঙের যেই ওয়াকি-টকি সেটটি রয়েছে, বেসরকারি কোনো সংস্থা বা কেউ ব্যবহার করার কিন্তু কোনো অনুমতি বিটিআরসি কখনো দেন না। যা করা হচ্ছে, এই টোটাল জিনিসটি হচ্ছে গোপনে 3 থেকে 4 হাজার টাকা লাগে একটি সেট এই ধরনের অবৈধ পথে ক্রয় করে পরবর্তীতে ওনারা বিক্রি করেন কোথাও 8,000 টাকা, কোথাও 9,000 টাকা, এভাবে। রাজধানীর বনানী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 2 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 1। রাতে গোপন সংবাদের ভিত্তিতে করাইল বস্তি এলাকা থেকে সুজন শিকদার ও রমজান মোল্লা নামে 2 জনকে আটক করে র্যাব 1-এর আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজন ও রমজান সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশে নারী পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, প্রথমে ভুক্তভোগীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে লোভনীয় ও আকর্ষণীয় পেশায় চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো। প্রলোভনে পা দেওয়া যাবে না। এরা যেহেতু বিশেষত
দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে। সুতরাং এটা সব লেভেলে মোটিভেশনের দরকার আছে এবং প্রচারের দরকার আছে। রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে 2 জন দগ্ধ হয়েছেন। সকালে আশকোনা কমরউদ্দিন টাওয়ারের 2য় তলায় ব্লুবার্ড নামে চাইনিজ রেস্টুরেন্টে ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দক্ষিণখান থানার পুলিশ জানায়, সকালে 2 জন পরিচ্ছন্নতা কর্মী রেস্টুরেন্টে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর সেখানকার 2টি 5 টনের এসি বিস্ফোরণ হয়। এতে তারা 2 জন দগ্ধ হন। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনের দেয়ালেও অনেকটা ধসে গেছে। এত জোরে শব্দ হয়েছে যে পার্শ্ববর্তী যতগুলো বিল্ডিং এর গ্লাস আছে সবগুলো গ্লাস ভেঙে গেছে। 2টার দিকে হয়তো মেবি আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি শুনছিলাম। শোনার পরে বাজার টাজার দেখে আমি এই জায়গায় চলে। মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ঘাটে উল্টে যাওয়া ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামীকাল থেকে উদ্ধার কাজ শুরু করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শনিবার 4র্থ দিনের অভিযানের মাধ্যমে ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া 14টি ট্রাক, কাভার্ড ভ্যান ও 4টি মোটরসাইকেল উদ্ধার মাধ্যমে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, বিআইডব্লিউটিএস-এর তথ্য মতে সব যানবাহন উদ্ধার করা হয়েছে। তবে উল্টে যাওয়ার ফেরি আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান করবে ডুবুরি দলের সদস্যরা। ঢাকা মহানগর উত্তরের 7টি থানার সমন্বয়ে গঠিত উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্লাবে সমান ভোট পেয়ে যৌথভাবে সভাপতি নির্বাচিত হয়েছে রাসেল খান ও রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দেলওয়ার হোসেন ও সহ সভাপতি পদে মানিক খান নির্বাচিত হয়েছেন। মহিলা সম্পাদিকা পদে মাই টিভির প্রতিনিধি মাহমুদা আক্তার পুষণ বিপুল ভোটে জয়লাভ করেন। শনিবার সকাল 10টা থেকে উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ হয়। নির্বাচনে 13 পদে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 77 জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল আহমদী প্রদেশ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদল আহমদী প্রদেশ কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে রুহুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কুয়েত শাখার সভাপতি লায়ন মোহাম্মদ শাহজালাল তালুকদার মোহন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদল কুয়েত কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সালেহ। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারানোর ঘটনায় সিআইডির তদন্ত শুরু। তথ্য উপাত্ত সংগ্রহ, জিজ্ঞাসাবাদের জন্য 6 জন আটক। কাল শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচি। প্রথম দেয়া হবে রাজধানীর 8টি কেন্দ্রে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বললেন ফখরুল। ভুল থেকে শিক্ষা নেয়নি বিএনপি, মন্তব্য কাদেরের। পরিমণির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে 2 বিচারকের হাইকোর্টে ক্ষমা প্রার্থনায় স্ত্রী শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।